সাল 2026। হঠাৎ বাংলাদেশে ছোট ছোট শিশুদের মাঝে র্যাশ দেখা যায়। সকল বাবা মারাই ভেবেছিল এই হয়তো সামান্য কোনো রোগ, কিন্তু হঠাৎই হাজার হাজার শিশু একই রোগে আক্রান্ত হতে শুরু করে এবং আক্রান্ত এতই বেশি যে হাসপাতালের বেডে পর্যন্ত জায়গা হচ্ছে না। এই রোগটির নাম হাম। হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না, 400 ছাড়ালো প্রাণহানি। লাল লাল দাগ দেখা দিয়েছে, পরে আমরা শিশু হসপিটাল গিয়েছিলাম শুক্রবারের দিন। এখন বাসাতে দেখি কি মুখ দিয়ে ঘামাসের মতো উঠছে। জ্বর ছিল, তারপরে পাতলা পায়খানা, বমি, পরে হাম। যে সকল বাবা মারা তাদের বাচ্চাদের হাসপাতালে নিয়ে যাচ্ছিল চিকিৎসার জন্য, তাদের ফিরে আসতে হয় চরম দুর্ব্যবস্থার কারণে নিজেদের বাচ্চাদের মরদেহ নিয়ে। চলুন বন্ধুরা জানা যায় কি এই হাম, কিভাবে শরীরে আঘাত আনে এবং কেনই বা এত ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশ সহ অন্যান্য দেশে। সকল কিছু বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। হাম এটি হলো একটি ভাইরাস জনিত সংক্রমিত রোগ যা মেজলেস দ্বারা হয়। 1757 সালে স্কটিশ চিকিৎসক ফ্রান্সিস হোম সর্বপ্রথম এই তথ্য নিশ্চিত করেন। এই রোগ হলে শরীরে প্রথমে জ্বর হয়, তারপর কাশি ও সর্দি দেখা যায় এবং আস্তে আস্তে চোখ লাল হয়ে যেতে থাকে এবং শেষ পর্যায়ে গেলে শরীরে লাল রেশ দেখা যায়। এটার থেকেও ভয়াবহ তথ্য হলো এই ভাইরাসটি সব থেকে বেশি ছোট বাচ্চাদের আক্রান্ত করে, তাও এত ছোট বাচ্চা যাদের বয়স 1 থেকে 2 বছর, এমনকি 7 থেকে 9 মাসের বাচ্চাদের মধ্যেও এই রোগটি দেখা যাচ্ছে। এই ভাইরাসটি একসময় ক্যাটল পশুদের মধ্যে, অর্থাৎ গবাদি যে পশুগুলো রয়েছে যেমন ঘোড়া, ছাগল, এই সকল প্রাণীর মধ্যে দেখা যেত, যার পরে গিয়ে মানুষের ইমিউনিটিকে ভেঙে অর্থাৎ আমাদের শরীরে আঘাত আনে। হাম ভাইরাসে আক্রান্ত হওয়ার 10 থেকে 12 দিনের মধ্যেই লক্ষণ দেখানো শুরু করে। 1912 সালে যুক্তরাষ্ট্রে হামকে জাতীয়ভাবে নোটিফাইবল ডিজিজ হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে দেশটির সব চিকিৎসক এবং ল্যাবরেটরিকে যতগুলো শনাক্ত হওয়া হাম রোগী ছিল তাদের তথ্য সরকারকে জানানো বাধ্যতামূলক করে। রিপোর্টিং এর প্রথম দশকে প্রতি বছর গড়ে প্রায় 6000 জনের হামের কারণে মৃত্যুর তথ্য পাওয়া যায়। There have been 13 outbreaks so far this year: California, New York City, and Washington State. If you think that there's no measles around, think again. There are 20 million cases of measles each year around the world. 122,000 children have died from measles last year. Really important. 1954 সালে জন এফ অ্যান্ডার্স এবং ডক্টর থমাস সি পেবলেস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনে এক হাম প্রাদুর্ভাবের সময় কয়েকজন অসুস্থ শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল রক্ত থেকে হাম ভাইরাস আলাদা করে একটি কার্যকর টিকা তৈরি করা। এই গবেষণার মাধ্যমে তারা 13 বছর বয়সী ডেভিড এডমনস্টনের রক্ত থেকে সফলভাবে হাম ভাইরাস আলাদা করতে পারে। 1963 সালে জন অ্যান্ডার্স এবং তার সহকর্মীরা সেই এডমনস্টন বি স্ট্রেন, যেটি তারা সেই 13 বছরের ছেলের থেকে পেয়েছিল, তা ব্যবহার করে প্রথম কার্যকর টিকা বা হাম ভ্যাকসিন তৈরি করেন। Finally, the vaccine, which has passed all of the tests, is thawed and transferred to individual bottles. These are then freeze-dried, capped, and sealed. অর্থাৎ এখানে একটি কথা স্পষ্ট যে এই রোগের ভ্যাকসিন অনেক আগে থেকেই এক্সিস্ট করে, তবুও এত কেন ভয়াবহ অবস্থা বাংলাদেশে? চলুন বন্ধুরা জানা যাক সকল তথ্য। যে কোনো রোগ থেকে বাঁচতে সর্বপ্রথম আমরা যেটা করি সেটি হলো চিকিৎসা নেওয়া, এবং তা যদি কোনো ভাইরাস থেকে হয়ে থাকে তাহলে হচ্ছে টিকা নেওয়া। হামের জন্য ব্যবহৃত 2টি টিকা রয়েছে, একটি এমআর এবং আরেকটি হলো এমএমআর। এমআর এর পূর্ণরূপ হলো মেজলেস রুবেলা, যা মেজলেস অর্থাৎ হাম এবং রুবেলা হলো জার্মান হাম, কিছুটা হামের মতনই লক্ষণ হয়। অর্থাৎ এই ভ্যাকসিন নিলে এই 2টি রোগ নিরাময় করা সম্ভব। অন্যদিকে এমএমআর ভ্যাকসিন হলো মেজলেস, মাম্পস, রুবেলা। সুতরাং এই ভ্যাকসিন নিলে এই 3টি রোগ নিরাময় করা সম্ভব। বাংলাদেশে সাধারণত এমআর ভ্যাকসিন বা টিকাটি বেশি দেওয়া হয়। শিশু জন্ম নেওয়ার প্রথম 9 মাস বয়সে 1 ডোজ এবং 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ নেওয়া হয়। ছোট বাচ্চাদের বা নব শিশুদের ইমিউনিটি সিস্টেম তুলনামূলকভাবে দুর্বল থাকে, যার ফলে তারা বিভিন্ন সংক্রামক রোগে সহজে আক্রান্ত হতে পারে। তাই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এবং গুরুতর সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে নিয়মিত টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। কিন্তু হাস্যকর তথ্য হলো
বাংলাদেশে শেষ এই টিকা কর্মসূচি হয়েছিল 2020 সালে। আমি কোনো মিথ্যা কথা বলছি না বা বানানো কোনো কথা বলছি না। লক্ষ্য করুন প্রথম আলোর প্রতিবেদনের দিকে, স্পষ্টভাবে লেখা আছে 2020 সালে সর্বশেষ টিকা কার্যক্রম করা হয়েছিল। তারপর আজকে নিয়ে 6টি বছর হয়ে গেছে এই কর্মসূচি পালিত হয়নি। অবশ্য 2024 সালে এই টিকা কার্যক্রম দেওয়ার কথা থাকলেও বাংলাদেশের নানা রকম পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি, যার ফলে টিকাদান কর্মসূচিও শুরু হয়নি। তবে এখানে সব থেকে বড় একটি ভুল করে বসে তৎকালীন সময়ের অন্তর্বর্তীকালীন সরকার। 2025 সালে সেপ্টেম্বরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে উন্মুক্ত দরপত্র অর্থাৎ ওপেন টেন্ডার পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলি, ওপেন টেন্ডার মানে হলো এমন একটি সরকারি বা বেসরকারি কেনাকাটা বা চুক্তি প্রক্রিয়া যেখানে সব যোগ্য কোম্পানি বা ব্যক্তি প্রকাশ্যে দরপত্র বা বিড দিতে পারে। অর্থাৎ ধরুন সরকার কোনো প্রজেক্ট লঞ্চ করলো, এখন এখানে আপনি এই প্রজেক্টের জন্য 10 লাখ টাকা চেয়েছেন, অপরদিকে অন্য কেউ তা 5 লাখেই করে দিবে বলেছে, আবার অন্য কেউ আরো কমে অফার করেছে। এইভাবে এক পর্যায়ে গিয়ে কম দামে ভালো কিছু চুক্তি করার উদ্দেশ্যে এই জিনিসটি করা হয়। অর্থাৎ যেখানে বাংলাদেশ আগে শুধু ইউনিসেফ থেকে টিকা নিত, সেই চুক্তিটি ভঙ্গ করে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখন অনেকে প্রশ্ন হতে পারে, এটা তো অনেক ভালো একটি সিদ্ধান্ত, যেহেতু উন্মুক্ত এবং কম দামে ভালো জিনিস পাচ্ছি, তার মানে তো আমার সব দিক দিয়ে বেঁচে যাচ্ছে। কিন্তু আসলে বন্ধুরা, ব্যাপারটা দোকান খুলে ব্যবসা করার মতো নয়, এতটাও জিনিসটি সহজ নয়। এটি কোনো পণ্য নয়, এটি হচ্ছে একটি ভ্যাকসিন। ওপেন টেন্ডারে যেমন ভালো দিক রয়েছে, তার পাশাপাশি কিছু খারাপ দিকও রয়েছে। যেহেতু উন্মুক্ত, তার ফলে আপনার কাছে মার্চেন্টের অভাব হবে না, কিন্তু আপনি কাকে রেখে কাকে দিবেন, এটাই আপনার অনেক সময় লেগে যাবে। তাছাড়াও আপনি যার থেকে নিচ্ছেন তাদের ডকুমেন্টস আপনাকে যাচাই করতে হবে, না হয় এর মধ্যে কোন কোম্পানি যোগ্য এন্ড কোন কোম্পানি অযোগ্য সেটি বা আপনি বুঝবেন কিভাবে। এই সকল জটিলতার ফলে সময় বেশি লেগে যায় এবং এর ফলে যে কোনো প্রকল্প তার নির্দিষ্ট সময়ের থেকে পিছিয়ে যেতে পারে। ঠিক এমনটাই হয়েছিল তৎকালীন সময়ের সরকারের আমলে। সব থেকে অবাক করা বিষয়, এমন নয় যে এই ব্যাপারে কোনো প্রকার সতর্কতায় জারি করা হয়নি। ইউনিসেফ নিজেই সে সময় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সতর্ক করেছিল এবং বলেছিল যে এই সিদ্ধান্তের কারণে টিকাদান ব্যবস্থা ভেঙে পড়তে পারে এবং বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, তিনি তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে এই পদক্ষেপ না নেওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান তার কোনো কথাই মূল্যায়ন করেননি। এমনকি রানা ফ্লাওয়ার্স হাত জোর করে বলেছিলেন, অর গড সে ডোন্ট ডু দিস, অর্থাৎ ঈশ্বরের দোহাই এটা করো না। কিন্তু নূরজাহান বেগম তার কোনো কথারই মূল্যায়ন করেনি। এমনকি সায়েন্স নিউজ যখন তাকে প্রশ্ন করে বসে প্রতিবেদন করার সময়, তখন তিনি এর কোনো জবাবই দেননি। গত 15 মার্চের পর থেকে এখন আমি যখন ভিডিও বানাচ্ছি এই পর্যন্ত হামের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 75 জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা 384 জন। 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত সংখ্যা 7,767 জন এবং সন্দেহভাজন হামে আক্রান্ত সংখ্যা 57,846 জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 42,092 জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 37,744 জন। এই সকল তথ্য থেকে আপনারা বুঝতে পারছেন যে হাম কতটা ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়িয়েছে। আসলে বন্ধুরা, আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে আমাদের দেশের ক্ষমতায় থাকা মানুষের থেকে বেশি চিন্তিত থাকে অন্য দেশের মানুষেরা। আমাদের দেশে এই মহামারী আসবে যেন সরকারের এই সিদ্ধান্তে কতটা হাত জোর করে বলেছিলেন রানা ফ্লাওয়ার্স, কারণ তিনি এই ছোট শিশুদের মর্ম বুঝতেন। তিনি জানতেন একজন মায়ের বুক খালি হওয়া কতটা কষ্টের। কিছুদিন আগে অর্থাৎ 17 ফেব্রুয়ারি নির্বাচিত সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, এপ্রিল মাসে পুনরায় ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা শুরু হয়েছে, অর্থাৎ ওপেন টেন্ডার ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। গত 5 এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এবং 20 এপ্রিল থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য জরুরি টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এই কর্মসূচির জন্য গেভি ইতিমধ্যে
2 কোটি হামের টিকা দিয়েছে, তবে সিরিজ সহ অন্যান্য সরঞ্জাম এখনো পৌঁছায়নি, যার ফলে কর্মসূচি শুরু করতে কিছুটা দেরি হচ্ছে। তবে বন্ধুরা, শুধুমাত্র সরকারের উপর নির্ভর হয়ে থাকলে হবে না। সকল রোগের প্রতিকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে। প্রতিকারমূলক ব্যবস্থা অর্থাৎ কেউ যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে কি করা যেতে পারে। নাম্বার 1, পর্যাপ্ত পানি ও তরল খাবার দিন, এবং বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে হাসপাতালে নিতে হবে, যেহেতু বর্তমানে হামের আক্রান্তর মৃত্যুর সংখ্যা অনেক। নাম্বার 2, পুষ্টিকর খাবার দিন যেন বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম আরো শক্তিশালী হয়ে ওঠে। নাম্বার 3, বিশ্রাম করান এবং অন্যান্য শিশুদের থেকে কিছুদিন আলাদা রাখুন যেন অন্য শিশুদের সংক্রমণ না হয়। নাম্বার 4, ভিটামিন এ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাক্তাররাও হাব আক্রান্ত রোগীদের জন্য বা শিশুদের জন্য ভিটামিন এ দিতে বলেন, কারণ এটি চোখ ও জটিলতা থেকে সুরক্ষা দেয়। এবার আসুন জানা যাক প্রতিরোধমূলক ব্যবস্থা, অর্থাৎ রোগটি হওয়ার আগেই কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে নিজেকে সচেতন বা সুরক্ষিত রাখা যায়। নাম্বার 1, সময় মতো টিকা নেওয়া, যেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। নাম্বার 2, হাম আক্রান্ত ব্যক্তি বা যে শিশু রয়েছে তার থেকে দূরে থাকা, কারণ হাম বাতাসের মাধ্যমে খুব দ্রুত ছড়ায়, অর্থাৎ হাম একটি ছোঁয়াচে রোগ। নাম্বার 3, জ্বর বা রেস দেখা গেলে দ্রুত ডাক্তার দেখানো, যাতে দ্রুত আলাদা রাখা বা চিকিৎসা শুরু করা যায়। নাম্বার 4, ঘর পরিষ্কার বা বাতাস চলাচল ঠিক রাখা। বন্ধ ও ভিড় জায়গায় সংক্রমণ অতি দ্রুত ছড়ায়। এই সকল প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে কেবল আমরা নিজেকে সচেতন করতে পারি, সুরক্ষিত করতে পারি এবং সচেতনা বৃদ্ধি করতে পারি মানুষের মধ্যে, যা আপনাদের ছোট ছোট সন্তানদের বাঁচাতে পারে এই সব মরণবিধি রোগ থেকে। তবে এই সকল কিছু পদক্ষেপ হয়তো আরো আগে নেওয়া যেত, হয়তো তাহলে এখন আর এত ছোট ছোট বাচ্চাদের দুনিয়া থেকে ত্যাগ করে চলে যেতে হতো না। আমরা আশাবাদী সরকার দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং আমাদের দেশের এই বর্তমান অবস্থাকে আরো উন্নত করে তুলবেন। আমরা আর কোনো ছোট ফুলের মৃত্যু দেখতে চাই না। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট আপনাদের জন্য উন্মুক্ত, এবং আপনার পছন্দের কন্টেন্ট হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হতে ভুলবেন না। ধন্যবাদ।